আরে ভাই এলিফ্যান্ট রোড গিয়ে কি করবো? আরে ওখানে যে আপনাকে শুধু কোট না জুতোও কিনে দেবো। দেখেন জুতা কি আপনি কখনো একসাথে 1 লাখ টাকা দেখছেন, গুনছেন? আপনি আমার কাছে 1 লাখ টাকা চান? ভাই আপনি কিন্তু আবার আমার অপমান করলেন। আমি যদি ইচ্ছা করি এই চেয়ারে বসে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি। বুঝতে পারছি তো, ওই বিষধর সবুজ নিশ্চয়ই আপনাকে কোনো প্রস্তাব দিছে। ভাই প্রস্তাবটা কিন্তু খারাপ না। এই আপনার আর আমার মাঝখানে একটা সামান্য পদ, মানে ভাইস প্রেসিডেন্ট, এই পদের তো তেমন কোনো মূল্য নাই। এই পদটা যদি দেই, ও যদি মাসে মাসে আমাদের বেশ কিছু টাকা দেয়, আবার জনগণও দেয়, তাতে আপনার আর আমার লাভ হচ্ছে না। ভাই রাজি হয়ে যান, ভাই রাজি হয়ে যান। আমি এখনই কোনো কথা দিতে পারছি না, আগে ভেবে দেখি। উঠি। আরে কোথায় উঠছেন? আমাকে নিয়ে না এলিফ্যান্ট রোড যাওয়ার কথা। এলিফ্যান্ট রোডে আবার কি কাজ? হ্যাঁ বললেন না জুতা কিনে দিবেন। আগে কাগজে কলমে কাজটা পাই, কাজটা তুলি, বিল পাই, তারপর নয় আপনাকে একটা জুতো কিনে দিব। সরি, 2 পায়ের জন্য 2টো কিনে দিব। এখন আসি। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাই আপনি দারুণ দেখাইলেন। হ্যাঁ, আপনি তো ধরে গতিতে কাজ করে ফেললেন। কালকে রাত্রিবেলা আপনার নাম্বার দিতে পারলাম না, আজকে আপনি ঘটনা ঘটে ফেললেন। ঘটনা তো আমি ঘটাইনি, ঘটনা আপনি ঘটিয়েছি। আরে তো কি কর না কর, ঘটনাটা শুরু তো করছি আমি, ঠিক আছে, কিন্তু শেষ তো করছেন আপনি, তাই না? শুনুন ভাই, আপনার একটা কথা কই, টাকা কি টাকা আছেন কেন? টাকা লাভ নাই ভাই, টাকা কিন্তু এবার 50-50, কোন সার্ভিস চার্জ অফিস চার্জ কিচ্ছু মানবো না, একদম 5,000 টাকার অর্ধেক, পাক্কা 2,500 ওকে দেন। 2,500, 5,000 না, 5 10,000 টাকাই দিব। কিন্তু আপনি তো একটা ফাউল, আপনার ফাইন হয়েছে। এইসব উল্টা পাল্টা প্যাচগোস মার্কা কথা বলে টাকা কম দেওয়ার ধান্দা করেন না ভাই। আমি 1 টাকাও ছাড়বো না, একদম 2,500 দেন 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 দেন। টাকা দেবো কোত্থেকে? টাকা আমি পেয়েছি, উল্টো আমি ধরা খেয়ে গেছি। মানে কি টাকা পান না মানে? আরে ভাই বললাম না আপনি একটা ফাউল। আপনাকে বারবার বলেছিলাম 1টা নম্বরের ক্লায়েন্ট দিবেন। হ্যাঁ তো ঠিকই তো আছে, আমি তো আপনার সব 1 নম্বরের ক্লায়েন্টে দিছি। আপনি কারে ফোন দিয়েছিলেন বলো? ওই যে 1 নম্বর আছে না, নইমুল হোসেন, ওনাকে আমি ফোন দিয়েছিলাম। নইমুল হোসেন, ওকে ফাইন, তার তো একটাই নাম্বার। তার 1টা নাম্বার না, তার 3টা নাম্বার। আপনিও তার কাছের বন্ধু, আপনি এটা জানেন না? এই গনি ভাই, মানে একটা ছোট্ট না প্যাচ লাগছে বুঝছেন। মানে নইমুল আমার বন্ধু ছিল, বছর খানেক হলো ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কারণ ও আমার সাথে বিক্রি করছিল, আমিও আর কোনো যোগাযোগ করিনি। মানে 1 বছরের মধ্যে যে সে আরো 2টা নাম্বার ব্যবহার করতেছে, এটা তো আমার জানা ছিল না। এখন ঘটনাটা কি হচ্ছে সেটা বলেন তো। বলছি, 1 নম্বর নইমুল হোসেন, আমি ওনাকে ফোন দিয়ে বললাম সিস্টেম আপগ্রেডের কাজ চলছে, আপনি আপনার সেটটা 1 ঘন্টার জন্য বন্ধ রাখুন। আপনি যদি বন্ধ না রাখেন, আপনার মোবাইলে যেসব অপশন আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সে তার কথা রেখেছে, সে ফোনটা বন্ধ করেছে। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। তারপর আমি তার ওয়াইফকে ফোন করলাম, ওয়াইফকে ফোন করে বললাম আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে আছে, আমি তাকে হসপিটালে নিয়ে গেছি। হ্যাঁ তা কি বললো? সে কি বলবে, আমি তাকে বললাম এখন তার মুমূর্ষু অবস্থা, রক্তের জন্য 5,000 টাকা দরকার, আপনি তাড়াতাড়ি 5,000 টাকা পাঠান। সে বলল আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি টাকার জন্য বসে আছি, কখন মেসেজ আসবে আমি টাকা তুলতে যাব। এরকম সময় মইনুল হোসেনের নাম্বার থেকে ফোন আসলো, যে নাম্বারটা আমি বন্ধ করেছিলাম। বলল ভাই সিস্টেম আপডেট কি হয়েছে? আমি বললাম না ভাই, আরো আধা ঘন্টা লাগবে, আপনি সেটটা বন্ধ রাখুন। রাইট রাইট রাইট। এরপর আবার একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো, আমি ফোনটা ধরলাম। বলল ভাই আমার তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমার বউকে ফোন দিয়ে 5,000 টাকা নিয়ে হসপিটালে চলে আসুন। আমি ঠাস করে কেটে দিলাম। একদম ঠিক আছে। তারপর আবার আরেকটা আননোন নাম্বার থেকে ফোন, আমি ফোনটা ধরলাম। ওই পাশ থেকে বলছে ওই শালার বেটা, চিটারি করার জায়গা বস না, আমার সাথে চিটারি করিস, তুই আমাকে চিনিস, আমি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, তোর গডফাদার কে বল, তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল। ঠাস করে ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে আপনাকে ফোনটা দিলাম। আপনি আমার ফোন দিবেন কেন? আমি কি আপনার গডফাদার? আপনি তো আমাকে নাম্বারটা দিয়েছেন ভাই। আরে ভাই আমি আপনাকে নাম্বার দিয়েছি, কিন্তু কাজটা তো করছেন আপনি। আপনি আমার নাম্বার ভাই গনি ভাই, আপনি কিন্তু আমার নাম বা আমার নাম্বার কাউরে দিবেন না, কাউরে না বুঝছেন। আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা বন্ধ করে দিন, আমার নাম্বারটা বন্ধ করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি না হয় ফোন বন্ধ করলাম, কিন্তু আমার মনে হচ্ছে লোকটা আমাকে সহজে ছাড়বে না। ভাই সে তো আপনার কাছের বন্ধু, একটু গিয়ে খোঁজ নেন না, সে কি করতে চায়? সে কি এখানেই থেমে যাবে নাকি আরো নাড়াচাড়াও করবে? না সে তো আমার বন্ধু, আমি জানি ও কোথায় কোথায় থাকে, আমি দেখবো। কিন্তু ভাই ওই যে একটা কথা ভাই, আমার নাম্বার বা নাম কোনো জায়গা বলবেন না, আপনি নাম্বারটা বন্ধ করে রাখবেন। আমি বাইরের যে সমস্ত খবর নিয়ে আসতেছি, আর আপনি ঘর থেকে বেরোবেন না, আমার ফোন দেওয়ার জন্য ফোন ওপেন করবেন না, আমি সরাসরি এসে আপনার সাথে দেখা করবো। ওকে ঠিক আছে? ও গনি ভাই, আমি সবকিছু বুঝছি, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসতেছে না, মানে এই প্যাচটা লাগলো কিভাবে আমার মাথায় ঢুকতেছে না। প্যাচটা কিভাবে লাগলো বুঝলেন না?
আমরা তো মইনুল হোসেনের একটা নাম্বার জানি, একটা নাম্বারে ফোন করে মইনুল হোসেনের সেটটা বন্ধ করলাম। সেট বন্ধ করে তার ওয়াইফকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি 5,000 টাকা দরকার। সেগুলো আচ্ছা ঠিক আছে এই বলে তার হাজবেন্ডের মোবাইলে ফোন দিল, প্রথম সেটটা বন্ধ করলো। তারপর সে দ্বিতীয় সেটে ফোন দিল, সেটা চালু পেলো। চালু পেয়ে তার হাজবেন্ডকে সবকিছু খুলে বলল। হাজবেন্ড বলল এরা ফ্রড, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এবার আপনি গিয়ে দেখুন। হ্যাঁ, আমি দেখছি, আপনি কিন্তু আমারটা দেখবেন, আমার নাম আর নাম্বার খবরদার আপনি ঘর থেকে বেরোবেন না, মোবাইল অফ। হ্যাঁ, আমি আসতেছি। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আন্টি লোকটাকে যত চালাক ভেবেছিলাম, লোকটা অত চালাক না। ও চলিতেছে সার্কাস, ও রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও ভাই, চলিতেছে সার্কাস। আমি সেই কখন থেকে আপনার জন্য ওয়েট করতেছি, আর আপনি এখন আসলেন? চলো চলো চলো, চলো। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান। এটা কি? কোনটা? আরে এটা না, এই যে ময়লা লাগছে। এটা তোমার কাছে ময়লা মনে হচ্ছে? তাহলে এটা কি? আমি ইচ্ছে করে টাকা দিয়ে কিনে এনে লাগিয়েছি পরিবর্তনের জন্য, আর তুমি বলছো ময়লা? এইটা আপনি ইচ্ছা করে লাগাইছেন? হ্যাঁ, ইচ্ছে করে লাগিয়েছি। এবার তুমি আমাকে ভালো করে দেখো এবং বলো যে আমাকে দেখে কি আগের সেই খেলাফত খেলাফত লাগছে নাকি নিউ ইঞ্জিনিয়ার খায়রুল কবির লাগছে? খেলাফত খেলাফতই লাগতেছে, শুধু মনে হইতেছে এখানে একটু কালি লাগছে। বলো কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ও চলিতেছে সার্কাস, আরো আছে। ও চলিতেছে সার্কাস। এবার কি কোনো পরিবর্তন লক্ষ্য করছো? জি, এইবার একটু পরিবর্তন আসছে। কিন্তু ভাই, আপনি চেন টায়ের উপরে পড়লেন কেন? কেউ তো কখনো টায়ের উপরে চেন পড়ে না। টাকা যার ফ্যাশন তার। আমার টাকা আছে, আমি চেন কিনে কলারের নিচে পরবো, টায়ের উপরে পরবো, প্রয়োজনে মাথায় পরবো। তোমার কোনো সমস্যা আছে? জি না ভাই, কোনো সমস্যা নেই। আরে ছেলে, বোঝো না কেন, বোঝো না কেন? চেইনটা তো আমি উপরে তুললাম প্রোটেকশন হিসেবে। আমি এর আগে ডিসি পিন্টুর কাছে গিয়েছিলাম নদী ভাঙার নিঃস্ব মানুষ হিসেবে, তখন সে আমাকে তেমন কিছু দেয়নি। এবার আমি তার সামনে যাচ্ছি কোটিপতি হিসেবে। আমাকে দেখা মাত্র সে যেন বোঝে যে ইয়েস কোটিপতি। খানদানি বংশের লোকদের বাড়িঘর নদীতে ভাঙবে কিভাবে? সিডোর জলশ্বাস ভূমিকম্প তো ভাঙবে না। প্রয়োজনে নদী গতিপথ চেঞ্জ করে অন্যদিকে যাবে, তবু বাড়ি বাড়ির জায়গায় থাকবে। বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। চলো 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 চলো। ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে তো একটা জরুরি বিষয় আলোচনা আছে। কি বিষয়ে? বাজেটটা নিয়ে তো একটু আলোচনা করার দরকার ছিল। কেন, বাজেট তো করে আছে, তুমি আনোনি? জি ভাই, আনছি তো। তাহলে সমস্যা কি? কিন্তু ভাই, ওই যে বাজেটটা তো একটু বেশি হয়ে গেছে, 25 লাখ। এত টাকা তো উনি দিতে রাজি হইব না। উফ, আমার দুঃখটা কি জানো? জি না ভাই, জানি না। তোমার নজর দিনকে দিন নিচের দিকে যাচ্ছে, আমি কিছুতে ঠেলে উপর দিকে তুলতে পারছি না। আরে বাবা, মানুষের মেন্টালিটি ওইভাবে রয়ে আছে। ধরো তুমি বাজারে গেলে, হ্যাঁ, 5 টাকার একটা জিনিস তুমি দাম করলে, এটার দাম কত? সে যদি সাহস করে বলতে পারে 500 টাকা, আর তুমি চিন্তা করবে যে নিশ্চয় এটা বা বিদেশি জিনিস হবে, দেশি হলে তো এত দাম চাওয়ার কথা না। তাকে তুমি বলবে যে ইয়ে ভাই 500 টাকা কিন্তু অনেক বেশি হয়ে যায়, 300 টাকা দেয়া যায় না? সে তোমাকে বলবে যে স্যার আপনি আমার নিয়মিত কাস্টমার, ঠিক আছে কেন দামে ছেড়ে দিলাম। তুমি কিন্তু মনে মনে অনেক খুশি হবে যে 200 টাকা কম দিতে পারলাম। ঠিক তেমনি ভাবে আমরা যদি সাহস করে বুক ফুলিয়ে 25 লক্ষ টাকার বাজেট পেশ করতে পারি, সে কিন্তু বুঝে ফেলবে যে নিশ্চয় অ্যারেঞ্জ আয়োজনটা ওরকমই হবে। খুব বেশি হলে সে আমাদেরকে বলতে পারে দেখেন 25 লাখ টাকা অনেক বেশি হয়ে যায়, 20 লাখে করা যায় না? আমরা বলবো ঠিক আছে স্যার, যেহেতু এটা জনহিত করার কাজ, প্রয়োজনে 5 লক্ষ টাকা আমরা পকেট থেকে ভরবো, তবুও কাজটা করবো। সে তখন বলবো কি আচ্ছা ঠিক আছে, আপনারা 22 লাখে করে দেন। বুঝাতে পেরেছি? জি ভাই, বুঝাতে পারছেন। হ্যাঁ, বুঝতে পেরেছো, ভালো কথা। তোমার আর কোনো কনফিউশন থাকলে এখনই বলো। ওখানে যে কোনো সারাবারা করতে পারবে না, সে কিন্তু খুবই চাল্লুমাল, ধরে ফেলবে। ভাই, ওই যে ভিতরে যে যাবো, মানে অনুষ্ঠান নিয়ে একটা পরিকল্পনা দরকার ছিল না?
বোকা লাগে ছেলেটা। গান প্রোগ্রাম তো বাজেটের মধ্যেই আছে, ওখানে লেখা আছে না যে বিলবোর্ড বাবদ এত টাকা, স্টেজ সাজানো বাবদ এত টাকা, এর মধ্যেই আছে। অসুবিধা নেই, আমরা স্পটে মেরে দেবো, চলো তো তুমি। ভাই আমি এইগুলোর কথা বলতেছি না, আমি বলতেছি আইটেম, মানে বিশেষ একটা আইটেমের পরিকল্পনা করে ওনার সামনে গেলে হইতো না? তুমি কি আইটেম সং এর কথা বলছো? আইটেম সং কিরকম ভাই এটা? ও যে সিনেমাতে দেখো না, কি গল্প, কে বানাচ্ছে, কারা অভিনয় করছে, কিচ্ছু দেখার দরকার নেই, একটা আইটেম সং বানিয়ে ছেড়ে দিল যে লাগে রে লাগে গরম লাগে, দেবো রে দেবো, কাপড় খুলে দর্শক যে হুমড়ি খেয়ে পড়ে। ঠিক তেমনি মনে করো আমার ক্যাপটা থাকলো না, একটা কোট থাকলো আমার গায়ে, ডিসিপ্লিনটুকে আমি পুরস্কার বিতরণ করছি, পেছনে 1-150 মেয়ে ঘাগড়ি টাগড়ি পরে তার নাচানাচি করলো যে ডিসিপ্লিন টু লাভ ইউ ডিসিপ্লিন টু লাভ ইউ। খুশির ঠেলায় বলা যায় না, আর 3 লাখ বাড়িয়ে দিতে পারে। দেখা গেল বললো যে আপনারা 25 লাখ টাকা মিল করে নেন। বুঝাতে পেরেছি? ভাই এগুলো ঠিক আছে, কিন্তু আমি বলতেছিলাম যে অন্য কোনো আইটেম, মানে অন্য কোনো পরিকল্পনা কি করা যায় না? আর কোন আইটেম লাগবে না, এই আইটেমে হিট, অসুবিধা নেই, এটার ক্রেডিট তুমি পাবে। চলো তো, চলো। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। মামা, হাতে কি হয়েছে? জানেন আপনার হাতও কামড়ে দিয়েছে? কেন মামা, আপনি ওকে বলেননি যে আপনি ওকে অস্ট্রেলিয়া যাবার ব্যবস্থা করে দিচ্ছেন? তাহলে ও ঘর ঝাড়ু দিতে বলেছে সেই জন্য কামড়ে দিয়েছে? মামা, আপনি এখন আমাকে দোষ দিচ্ছেন কেন? এই বুদ্ধিটা কি আমার নাকি আপনার? আপনি না বললেন যে ঘর ঝাড়ু দিয়ে ওকে ট্রেনিং করাবেন? আচ্ছা আচ্ছা মামা, আমি এটার বিচার করব, কঠিন একটা শাস্তি দিব ওকে। মামা, প্রথম শাস্তি হচ্ছে মই যতদিন এই বাড়িতে আছে ও এই বাড়িতে আর ঢুকতে পারবে না, এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ। আর দ্বিতীয় শাস্তি হলো ও আর অস্ট্রেলিয়া যেতে পারবে না। আপনি এই বিচার মানেন না? আমাদের কি শাস্তি দিব? আপনি কি ওর সাথে পারবেন? আপনি তো নিজে কামড় খেয়ে চলে এসেছেন। মামা, আমি জাপড়ে ধরবো তারপর আপনি কামড়ে দেবেন? মামা, এইরকম কামড়া কামড়ি করতে থাকলে সারাকে কি বলবো? জানে আলম আপনাকে কামড়ে দিয়েছে, আমি বলতে পারবো জানে আলম পাগল, ও তো জানে। এখন মামা, আপনি যদি জানে আলমকে কামড়ে দিতে যান তখন ও কি ভাববে? ও শ্বশুরও পাগল? তাহলে তো মামা আমরা পুরো পরিবারে একটা পাগল পরিবার হয়ে গেলাম। মামা, বললাম তো তাই দিব। আচ্ছা আচ্ছা মামা, মামা আপনি এখানে বসেন, আমি আপনাকে খাওয়া দিই, শান্তি মতো খেয়ে নেন, তারপর আমি জানি আমাকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। বসুন মামা। ইঞ্জেকশন? আচ্ছা মামা, কান্না করো না, চুপ করে বসুন মামা, আমি খাবার দিচ্ছি। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে স্যার? না, এখান থেকে যাচ্ছিলাম তো, তাই চিন্তা করলাম যে তোমার খোঁজ খবরটা একটু নিয়ে যাই। স্যার আমি খুব খুশি হয়েছি। স্যার আসেন স্যার, আমার রুমে একটু আসেন। না, তোমার রুমে যাওয়া লাগবে কিসের জন্য? বাইরেতে দেখা হয়ে গেল। জি স্যার। তারপর তুমি কিরাম আছো? জি স্যার ভালো আছি। কোনো অসুবিধা হচ্ছে না তো? না মানে স্যার ওই যে আপনি একটা চাকরির কথা বলেছিলেন স্যার। ওরে চাকরির কথা কইলাম, চাকরি হবে আজকে না হয় 2 দিন পরে হবে। আচ্ছা, তো চাকরি করো কিসের জন্য? চাকরি হলে কতটা বেতন পাওয়া তুমি কো? স্যার চাকরি হলে কমপক্ষে 10,000 টাকা বেতন তো স্যার পেতাম স্যার। 10,000? আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি না হওয়া পর্যন্ত আমি তোমার 10,000 টাকা করে মাসে দেবো। সত্যি স্যার? কিন্তু কেন দেবেন স্যার? আরে মানুষ বিপদে পড়লি এরামের সাহায্য সহযোগিতা আমি সবসময় করে থাকি। স্যার একটা জিনিস দেখছেন স্যার, চলিতেছে সার্কাস। 2 জন মানুষ, একজন কত খারাপ। কিটা? না ওই যে আমার স্যার, আপনারা 2 বন্ধু, একজন কত খারাপ আর আপনি স্যার কত ভালো স্যার। আর কয়ে না, আমি যদি জানতাম ও এত খারাপ লোক তাহলে তোমার ওখানে আমি চাকরি করতে দিতাম না, অন্য জায়গায় চাকরি দিয়ে দিতাম, আর নাহলে আমার ওখানে চাকরিতে নিয়ে নিতাম। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো স্যার। আচ্ছা সুলেমান,
ওই পাখি। পাখি? ও ওই যে ওই পাখির কথা বলছেন? ওই পাখি পাচার করে দিয়ে তো প্রথম তুমি আমার অফিসে আইলে, তাই না? জি না, আমি না তো স্যার, আমার স্যার আমাকে পাঠিয়েছিল আপনার কাছে, যে ওই পাখির ব্যাপারে কেউ যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে তাহলে আপনি যেন বলেন আপনি কিচ্ছু জানেন না। আচ্ছা, ওই ম্যাডামের সাথে তোমার স্যারের সম্পর্ক কিরমের ছিল? একদম স্বামী স্ত্রীর মতো ছিল স্যার, মানে খুবই ভালো সম্পর্ক ছিল স্যার। উনি এলে স্যার তাকে চকলেট দিত, কফি খাওয়াতো। তারপর ওই যে লাঞ্চ ডিনার। স্যার রেস্টুরেন্টে একজন গেস্ট এসছে, লাঞ্চ ডিনার খাবে না স্যার? আচ্ছা, বাইরে বেড়াতে টেড়াতে যেত না? যেত না মানে, ওই ম্যাডাম এলে স্যার তো কাজে মন বসাতেই পারতো না, সারাক্ষণ মনটা শুধু উরুরু উরুরু এমন করতো স্যার। চিন্তা করে দেখিস, ইরামের একটা সম্পর্কের মানুষরে কিরাম করে পাচার করে দিল, কত খারাপের খারাপ। আচ্ছা দেখবে, তোমার যদি কেউ জিজ্ঞেস করে সেই পাখি মানে ওই ম্যাডাম কোয়া নেতা, তুমি কি করবা? পাচার করে দিয়েছে। কিরা পাচার করেছে? আমার স্যার পাচার করে দিয়েছে। কিন্তু স্যার এটা জিজ্ঞেসটা করবে কে? এই যে আমি জিজ্ঞেস করলাম। স্যার আপনাকে একটু আগে তো আমিই বললাম যে পাচার করে দিয়েছে। ভালো, তো একটা কথা তোমার কয়ে রাখি, তুমি আজরাইলের সামনে পড়বা, তাতে তোমার ক্ষতি হবে না কলাম, বুঝতে পারিস? ভুলেও জানি তুমি ওই স্যারের সামনে পড়ে না। আরে বাসার ঠিকানা দিছো নাকি? না স্যার, আমি তো এই বাসায় এসেছি গত মাসে। আমি শুধু সেদিন ওই যে আপনাকে ফোন করে আমার বাসার ঠিকানা দিলাম, আমার বাবা মাকে ওই বাসার ঠিকানা দিইনি স্যার আমি। হ্যাঁ আচ্ছা, তুমি বাইরে তো ঘোরাঘুরি করো কেন? স্যার রাস্তায় তো ঘুরছিলাম চাকরির জন্য, তবে স্যার এখন আর ঘুরবো না স্যার। ওই যে আপনি মাস শেষে টাকা দেবেন বললেন না স্যার, শুধু শুধু কষ্ট করার কি দরকার? শোনো, বাইরে ঘোরাঘুরি করাটা তোমার জন্য খুব বিপজ্জনক, বুঝতে পারিস? তোমার এই স্যারের নজরে পড়ে যাবা। জি স্যার। তুমি ঘরের মধ্যে ঘাপটি মেরে থাকবা, তোমার যদি আমার কোন সময় দরকার পড়ে, বুঝতে পারিস, আমি তোমার কাছে চলে আসবো। জি স্যার। তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আস্তে আস্তে নামবেন। ভাঙা তো স্যার। চলিতেছে সার্কাস। স্যার, ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব থেকে দুইজন আপনার সঙ্গে দেখা করতে আসছে। পাঠায় দাও, আর তুমি প্রেসে যাও, কবিতার কম্পোজ ঠিকঠাক মতো হইতেছে কিনা চেকিং করবা। জি স্যার। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। স্যার আসবো? আসেন, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন, আপনাগুলাকে কি করতে পারি? স্যার আপনি কি আমার চিনতে পারছেন? আমি কিন্তু গতকালকেও একবার আসছিলাম। আপনি 50 বছর পর আমার এসে কইবেন আপনি কোন দিন আইছিলেন, কখন আইছিলেন, কি লাগাইছিলেন, আমি সব কয়ে দেব। উনি কে? স্যার উনি হচ্ছে আমাদের ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার খায়রুল কবির। জি। হ্যালো, নাইস টু মিট ইউ। চলিতেছে সার্কাস। বলেন ভাই, বলেন কি কইতেছেন? স্যার, সুমন যখন আমাকে প্রস্তাবটা দিল যে একটা সংবর্ধনা অনুষ্ঠান করতে হবে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে এই সংবর্ধনা অনুষ্ঠানটা হতে হবে কারণ আপনি বিশ্বমানের। সময় দেই। আসলে আপনার পরিচয়টা কিন্তু পুরোপুরি জানা হয় নাই। আপনি কইছেন উনি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো নানা বিষয় থাকে, মনে করেন পয় নিষ্কাশন ইঞ্জিনিয়ার, পানির ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, দালান কোঠার ইঞ্জিনিয়ার, রাস্তাঘাটের ইঞ্জিনিয়ার, যন্ত্রপাতির ইঞ্জিনিয়ার। উনি কোন বিষয়ের? ওই তো ওইটাই মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আরে না, ডিপ্লোমা কই নেই তো, মানে বিষয়টা কি? দেখুন স্যার, আমি আসলে রোডস অ্যান্ড হাইওয়েতে অনেকদিন ছিলাম, কিন্তু ছোট্ট একটা বিষয় নিয়ে আমি অভিমান করে চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিছেন? আপনি বিরাট সাহসী মানুষ, আর এই চাকরি ছাড়ানোর লাগে তো বুকের পাটা লাগে। আপনার বুকের পাটা তো অনেক বড়। বলেন বলেন বলেন। হ্যাঁ, যা বলছিলাম যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই সংবর্ধনা অনুষ্ঠানটাকে হতে হবে অবশ্যই বিশ্বমানের। মানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ থাকে ভিন্নতর। মনে করেন যে আমরা অনুষ্ঠানটা এত উঁচু মানের করব যাতে বেশ কয়েকটি চ্যানেল আমাদের এই অনুষ্ঠানটাকে সরাসরি দেখাতে বাধ্য হয়। আমরা প্রথমে বসিয়ে দেব বিশাল এক বাড়ি, মানে সারা বাংলাদেশে একটা হই হই রই রই রব পড়ে যাবে যে একটা বিশাল কিছু হচ্ছে। যেমন ধরুন, আমরা ঢাকা, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে বিলবোর্ড টাঙিয়ে দেব। আরে বিলবোর্ড তো এখন ইউনিয়ন পরিষদের মেম্বারে লাগায়। অন্য কিছু চিন্তা করেন, আরো আধুনিক, আরো বড় কিছু। শুনুন, নতুন কি করা যায় বল? এগুলি বিলবোর্ড মিলবোর্ড বাদ দেন, এগুলি পৌঁছে গেছে। এখন আপনারা বিজ্ঞাপন বানাইবেন, টেলিভিশন বিজ্ঞাপন। জি।
টেলিভিশন বিজ্ঞাপন বানাইবেন, মনে করেন প্রথম শটে খালি আমার মুখটা, এরপর খালি আসমানেতে মালা পরবো, মালা পরবো, মালা পরবো, গোলাপের মালা, গেন্দার মালা, সূর্যমুখীর মালা, মালায় মালায় ভরে যাব। তারপরে কইবেন আসিতেছে অমুক দিন অমুক জায়গায় ডিসি পিন্টুর সম্বর্ধনা, আসুন দেখুন উপভোগ করুন। বাহ বাবা, খুব সুন্দর আইডিয়া। Wow! আমি তো চমৎকৃত হয়ে গেলাম স্যার। ডান ডান ডান, এটা অবশ্যই হবে স্যার। বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলে চালাইবেন। আর একটা কথা কই, বাংলাদেশের চ্যানেলে কিন্তু মুলামুলি চলে, মুলামুলি কইরা মিনিট যত কমানি যায় হের মধ্যে করবেন, বুঝছেন? ইন্ডিয়ান চ্যানেলেও চালাইবেন। ইন্ডিয়ান চ্যানেলে কিন্তু মুলামুলি করতে যাই না, পরে হেরা বিজ্ঞাপনী চালাইব না। যেই চ্যানেলে দেখবেন পরকীয়া প্রেমের নাটক বেশি হইতেছে এইটাতে চালাইবেন, এইটা পাবলিক বেশি বেশি দেখে, বিশেষ করে মহিলারা, বুঝছেন? জি স্যার, অত্যন্ত গুড আইডিয়া, খুবই চমৎকার। তবে স্যার ওই বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে ইন্ডিয়ার চ্যানেলে অ্যাড দিতে গেলে তো খরচটা একটু খরচ ডাবল করে দেবো, ডাবল, অসুবিধা নাই। কাম সুন্দর করে করবেন, টাকা কোনো বিষয় হইল কোন? খামাখা লোকে তোর ওই দানবীর বলে না। শুনুন জি স্যারকে বাজেট পেশ করো। ও জি, এনেন স্যার। চলিতেছে সার্কাস। হল ভাড়া, মঞ্চ সজ্জা, ব্যানার, সাউন্ড সিস্টেম, সর্বমোট 25 লাখ। জি স্যার, মাত্র 25 লাখ টাকা তো অনেক টাকা, কেমনি কি খরচা করবেন একটু বুঝায় কন। স্যার আমার মনে হয় বাজেটটা আপনি ভালোভাবে পরে দেখলেই রহস্য বুঝতে পারবেন। আমি আপনাকে বললাম না স্যার, আমাদের সবকিছু হবে অন্যরকম। যেমন ধরেন যে সাধারণ মানের যে অনুষ্ঠানগুলো হয় ওগুলো কি হয়, পানসি, একটা টেবিল থাকে, কিছু ফুল থাকে, কয়েকজন মুরব্বী গোছের লোক ওখানে মুখ গমরা করে বসে থাকে, মনে হয় ওটা কোনো সংবর্ধনা অনুষ্ঠান না, ওটা শোকের অনুষ্ঠান। আর আমাদের এই অনুষ্ঠানটা যে হবে, আপনি আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, এটা একটা অন্যরকম, একটা ভিন্ন মাত্রার অনুষ্ঠান হবে স্যার। জি জি। আপনি খালি ভিন্ন ভিন্ন করতেছেন, মানে কেমনি কি করবেন এটা খুলে কর না। জি স্যার, আমরা এখন সেটাই বলছি। মনে করেন যে মিডিয়া ব্যক্তিত্বরা আসলো, আমন্ত্রিত অতিথিরা আসলো, আপনি কিন্তু মঞ্চে নেই। মঞ্চ থেকে যখনই আপনার নামটা অ্যানাউন্স করা হবে, সঙ্গে সঙ্গে বাতাসে ফুলের পাপড়ি ভাসতে থাকবে, বেলুন উঠতে থাকবে, একটা স্পটলাইট আপনাকে আস্তে 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 মঞ্চে তুলে বসাবে। ইতিমধ্যে কিন্তু কিছু ডানা কাটা পড়ি, অন্তত 1 থেকে 150, ধরুন যে 100 ডানা কাটা পড়ি আমরা বাংলাদেশ থেকে নিলাম, আর 50টা ডানা কাটা পড়ি আমরা পার্শ্ববর্তী দেশ কলকাতা থেকে নিলাম। এই দেশের মেয়ের কলকাতার মেয়ে কিরকম, আপনি একটু কাম করেন। মেয়ে মানুষ যখন আনবেনি রাশিয়ান মেয়ে আনেন, এরা লম্বাও বেশি, ফর্সাও বেশি, দেখতে সুন্দর লাগবে। Discipline to kiss you, discipline to chumba, chumba, chumba. দেশের বাইরে যে রাস্তা ঝাড়ু দিতে তোমার কোনো মান সম্মান যাবে না, আর নিজের দেশে নিজের ঘর ঝাড়ু দিতে তোমার মান সম্মান যাবে। তোমার মতো খারাপ লোকের জন্য তো আমাদের দেশের আজ এই অবস্থা। ভাইয়া কোন মাতারি, কিসের মামলা? আরে বাদ দাও তো এইসব জিনিস, আমার কইতেও তো শর্মিন্দা লাগে, বাদ দাও। 40 লাখ টাকা তো থাকবো, ওইখান থেকে তো ধরেন আপনি 20 লাখ পাবেন, আর 20 লাখ তো আমি পাবো, তাও তো কম না ভাই। বাবা বাবা, কি সরল আর সৌন্দর্য। 20 লাখ 20 লাখ, একজন ঠাটা সাহেব যে ওখানে বসে আছে তার হিসাব মাথা থেকে ডিলিট করলে চলবে? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। মেয়ে মানুষ যখন আনবেনি রাশিয়ান মেয়ে আনে, এরা লম্বাও বেশি, ফর্সাও বেশি, দেখতে সুন্দর লাগবে। স্যার রাশিয়ার মেয়ে আনতে গেলে আবার প্লেন ভাড়াটা। আবার একই কথা কইতেছেন, আমি কি কইলাম? কাজ কোয়ালিটি করবেন, টাকার চিন্তা তো আপনার না, এটা তো আমার টাকা, দিব তো আমি, ডিসি পিন্টু। বাহ বাহ বাহ, খুবই চমৎকার, ওয়াও, এটাও তাহলে ডান। হ্যাঁ জি স্যার, প্ল্যানটা শেষ করি। মনে করেন যে আপনাকে যে মুহূর্তে ক্রেস্টটা হাতে তুলে দেওয়া হবে, ঠিক তার আগ মুহূর্তে শুরু হয়ে গেল মিউজিক, আর ওই যে মেয়েগুলো আপনার চারপাশে ঘুরতে থাকলো, শুরু হয়ে গেল গান। Discipline to love you, discipline to kiss you, discipline to chumba, chumba, chumba. স্যার এই আইডিয়াটা যদি আপনার পছন্দ না হয়, আমার কাছে আরেকটা আইডিয়া আছে, সেটা বলি স্যার। ভাই বলি না, অসুবিধা কি? স্যারের যদি পছন্দ হয়, স্যার ওই স্টেজের মাঝখানে একটা কুয়া খুঁড়বো, কুয়ার মধ্যে একটা স্প্রিং বসাবো, ওই স্প্রিং এর উপরে আপনি বসে থাকবেন, আর ঠিক তার উপরে ওই যে ফাঁসির আসামির পায়ের নিচে একটা পাটাতন থাকে না, ওই পাটাতনটা দিব।
আর ঠিক উপরে 2টা কপি কল বসাবো, আর কপি কল থেকে রশি ঝুলবে। ওই রশি দুটো টান দিলে স্যার আপনি পিঁকের উইরা এসা ওই যে চেয়ারের মধ্যে বসে পড়বেন। চলিতেছে সার্কাস। স্যার এখানেও কিন্তু শেষ হয় নাই। কিছুক্ষণ পরে ওই যে সার্কাসের 2টা মেয়ে রশিদি করে ঝুইলা এসে আপনার গলায় ফুলের মালা দিয়ে আবার রশিদি করে উইরা চলে যাবো। না রে ভাই, আপনার লইব না, আমার মারার ভাও করছেন আপনি। শুনেন, এই যে গাতার মধ্যে স্প্রিং বসাইবেন, এটা তো অবশ্যই চাইনিজ। এটা পুই করে আমারে কই নিব, আপনি খুঁজা পাইতেন না। আপনারটাই হবে ভাই, আপনারটাই ঠিক আছে। খালি ওই যে লাভ ইউ এর মধ্যেই থাকেন, সুমাসুমির মধ্যে যায় না, ওইটা বাদ। ওকে স্যার, ওকে, আপনি যা বলবেন তাই ঠিক। প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপ আপনার কথা মতো আমরা চলবো। জি 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 স্যার। এখন কথা হইতেছে, আপনারা যে আমার সম্বর্ধনা দিবেন কি লেগে? হুদাহুদি তো না, বিষয়টা কি? কোন বিষয়ে কৃতিত্বের জন্য আপনারা আমার সম্বর্ধনা দিবেন এইটা কোন? ওই যে জনহিত। ওই তো স্যার, স্যার আমরা বেশ ফলাও করে প্রচার করব যে একজন বিশিষ্ট ত্রাণবীর, বিশিষ্ট সমাজ সেবককে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। শুনেন, এই যে বিশিষ্ট সমাজ সেবক, জনহিতকর, দানবীর পুরান হয়ে গেছে। সবাই পোস্টারে এটা লেখে, হ্যাঁ সমাজ সেবক, হ্যাঁ দানবীর, হ্যাঁ জনহিতকর কাম করে। এটা চলবো না। নতুন কোন আইটেম দেন আমারে, নতুন কোন আইটেম আমার লগে আটকায় দেন। আর কি হইতে পারে ভাই? চলিতেছে সার্কাস। ও স্যার, পেয়ে গেছি। আপনি যেহেতু স্যার অল টাইম মানুষের উপকার করে বেড়ান, মানে মানুষকে নিয়েই আপনার কর্মকাণ্ড, মানুষের জীবন মান কিভাবে উন্নয়ন করা যায় এটা নিয়ে আপনি গবেষণা করেন। আপনি একজন গবেষক। এই যে ইঞ্জিনিয়ার সাহেবের কথা ঠিক আছে, আপনি লিখবেন জনগণের ভাগ্য উন্নয়ন গবেষক এবং চিন্তাবিদ ডিসি পিন্টু। জি স্যার, এটা চমৎকার একটা আইডিয়া। ইয়ে সুমন জি, কালকে থেকে তো আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। হাতে সময় তো তেমন একটা নাই। ওই খরচাপাতি আমরা কোথা থেকে কিভাবে? কোনো অসুবিধা নাই, চেক লিখে দিতেছি, কালকেই টাকা উঠাই নেবেন ব্যাংক থেকে। কোন অ্যাকাউন্টে দিব? কি ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব? ক্যাশ ক্যাশ। ইয়ে স্যার, চেক নিতে কোনো সমস্যা নেই, কিন্তু মুশকিল হলো কি ওই ব্যাংকের লোকগুলো না, ব্যাংকের ভিতরে ঢুকলে মনে হয় চোর ঢুকেছে। মানে খামাখা চেকটা হাতে নেবে, সাইনটা এখানে কেন হলো, তারিখটা বোধহয় একটু পাকা হয়েছে, মানে নানা আমরা। বুঝছি, ক্যাশ দিতে হইব তো। কাল আমি বস্তার মধ্যে 50 লাখ টাকা ভরে রাখুন, আপনারা এসে ভ্যানে করে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ভ্যান লাগবো না, ওই আমার মাইক্রো দিয়ে পাঠাই দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। তবে স্যার ওই বাজেটের বিষয়টা যদি আর একটু। ইঞ্জিনিয়ার সাহেব শোনেন, টাকা নিয়ে চিন্তা করবেন না, কাম করেন। এই ডিসি পিন্টু কামের কোয়ালিটি নিয়ে কখনো আপোষ করে না। টাকা যা লাগে লাগবো, কাম চাই 1 নম্বর। জি থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসি। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। কি ব্যাপার জানালো, তুমি কি করছো? কি আর করবো, পাইচারি করছি। দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হয়েছে, পাইচারি করছো কেন? বাইরে কোনো কাজ নেই? না, বাইরে কাজ নেই, তবে এখানে কাজ আছে। এখানে কি কাজ? কনফার্মেশন। কিসের কনফার্মেশন? আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার কনফার্মেশন। আমি তো তোমাকে বলেছি তুমি অস্ট্রেলিয়া যাবে, কনফার্ম। তুমি কনফার্মেশন দিলে কি হবে? যে আমাকে অস্ট্রেলিয়া নেবে এবং যার সুপারিশে আমি অস্ট্রেলিয়া যাব তাদের কনফার্মেশন লাগবে। যে তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে আর যে তোমার জন্য সুপারিশ করবে, তাদের দুজনকে তো তুমি কামড়ে দিয়েছো। মামাকে কামড়ে দিয়েছো কেন? মামা আমাকে খারাপ কথা বলেছে। মামা তোমাকে কি খারাপ কথা বলেছে? মামা আমাকে বলেছে ঘর ঝাড়ু দিতে, আমি কি ঘর ঝাড়ু দেবো? মামা তো ঠিকই বলেছে, তুমি যদি অস্ট্রেলিয়া গিয়ে রাস্তা ঝাড়ু দিতে পারো, তুমি বাসায় ঘর ঝাড়ু দিতে পারবে না। দেখো, বাংলাদেশে যদি আমি ঝাড়ু দিই তাহলে আমার মান সম্মান যাবে, আর অস্ট্রেলিয়া গিয়ে যদি আমি ঝাড়ু দিই তাহলে সেখানে আমি টাকাও পাবো আর আমাকে সম্মানও দেবে, কারণ আমি কাজ করে খাচ্ছি। ও, দেশের বাইরে যে রাস্তা ঝাড়ু দিতে তোমার কোনো মান সম্মান যাবে না, আর নিজের দেশে নিজের ঘর ঝাড়ু দিতে তোমার মান সম্মান যাবে। তোমার মতো খারাপ লোকের জন্য তো আমাদের দেশের আজ এই অবস্থা। রোকেয়া, তুমি কিন্তু আমাকে গালি দিচ্ছ, গালাগালি করবে না। তোমার হাত কিন্তু এখনো বাকি আছে। কি তুমি আমার হাত কামড়ে দেবে নাকি? দাও, কামড় দাও। জানে আলম, তুমি যদি আমার হাতে একটা কামড় দাও, আমি লাঠি দিয়ে তোমার পা ভেঙে পঙ্গু করে দেবো। আর অস্ট্রেলিয়া যেতে হবে না, পঙ্গু হয়ে সারা জীবন বাংলাদেশে বসে থাকবে। না, আমি অস্ট্রেলিয়া যাব না, তুমি অস্ট্রেলিয়া যেতে পারবে না, তুমি বাংলাদেশেই থাকবে।
রোকেয়া প্লিজ আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করে দাও, তা না হলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব। তুমি তো পাগল হয়ে আছো, নতুন করে আর কি পাগল হবে? আরো পাগল হয়ে যাব, আমি উন্মাদ হয়ে যাব। হয়তো দেখবে কাপড় চোপড় ছাড়া আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, তখন কিন্তু তোমার মান সম্মান যাবে। কাপড় চোপড় ছাড়া যদি তোমার সামনে চলে আসি তখন কিন্তু তুমি চিৎকার করতে পারবে না। আমি চিৎকার করবো কেন? তখন আমি তোমাকে শিকল দিয়ে বাঁধবো, বেঁধে পাবনার পাগলা করে রেখে আসবো। এই ছেলে 50-50 হিসাব তুমি মাথা থেকে ডিলিট করো তো, অসুবিধা নেই, পুরো 5 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দেবো, বাদ বাকি আমি নিচ্ছি। ওকে। আমি যেদিন প্রথম এই অফিসে আসলাম সেদিন স্যারের আরেক বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। চেহারার ডাইসটা আপনার সাথে মিলে। আপনি কি ওনাকে চিনেন? ওই যে এনজিও আছে, অনেক বড় লোক, বনানীতে থাকে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। আমি উন্মাদ হয়ে যাব, হয়তো দেখবে কাপড় চোপড় ছাড়া আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, তখন কিন্তু তোমার মান সম্মান যাবে। মান সম্মানের কি আমার কিছু বাকি আছে? তুমি মইনকে কামড়ে দিয়েছো, ছেলেটা বিদেশ থেকে কয়েকদিনের জন্য বাংলাদেশে বেড়াতে এসেছে। তুমি মামাকে পর্যন্ত কামড়ে দিয়েছো। তোমার ভয়ে সারা দরজা বন্ধ করে বসে আছে। আমার মান সম্মানের কি বাকি আছে? তুমি এখন যাও যাও। না আমি যাব না, আগে আমার ব্যবস্থা করো। জানে আলম, তোমাকে কিন্তু আমি যেতে বলেছি। শোনো, তুমি কিন্তু এরকম করো না, তা নাহলে আমি কিন্তু আরো খারাপ কিছু করে ফেলতে পারি। আর কি খারাপ করবে? ওই যে বললাম, কাপড় চোপড় ছাড়া যদি তোমার সামনে চলে আসি তখন কিন্তু তুমি চিৎকার করতে পারবে না। আমি চিৎকার করবো কেন? তখন আমি তোমাকে শিকল দিয়ে বাঁধবো, বেঁধে পাবনার পাগলা করে রেখে আসবো। বুঝে বলছো কিন্তু? হ্যাঁ বুঝে বলছি। ঠিক আছে, আমার দায়িত্ব আমি নিলাম, এরপর যদি কিছু হয় সব দায় দায়িত্ব তোমার। ঠিক আছে, মনে রেখো। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এই যে ছোট নজরের অধিকারী, আসো আসো, এদিকে আসো। দেখলে তো আমার কারিশমা তুমি লক্ষ্য করেছো? কি জিনিস গেট্টো দিয়ে কি বানিয়ে ফেললাম, দেখেছো? জি ভাই দেখলাম। তোমাকে আমি বলেছিলাম না, ঢাকা শহরের আকাশে বাতাসে শুধুই টাকা উড়ছে। মস্তিষ্কের গজি ওঠা হাত দিয়ে কপ 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 করে টাকা ধরো, পকেটে ভরো আর বড় লোক হয়ে যাও। জি ভাই বুঝলাম, আপনি অনেক কারিশমাটিক। আচ্ছা তুমি এত বোকা ছেলে কেন বলো তো আমাকে? কেন ভাই, কি করলাম? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। কত সুন্দর প্ল্যান এগিয়ে যাচ্ছে, সবকিছু ঠিকঠাক, হঠাৎ করে তুমি মঞ্চের মধ্যে একটা কুয়ো বানিয়ে সবকিছু ব্ল্যান্ডার করে দিলে। তুমি কেন তাকে বলতে গেলে যে স্যার মঞ্চের মধ্যে একটা কুয়া থাকবে, স্প্রিং ফিট করে থাকবে, আপনি তাতে বসা থাকবেন, যে দড়ি ধরে টান দেবো, ফাঁসির মঞ্চের মতো কাঠ সরে যাবে, সেই করে উপর দিকে উঠে মঞ্চে থাকবেন, দুজন সার্কাসের মেয়ে করে দড়িতে ঝুলে আপনাকে মালা দিয়ে সাই করে চলে যাবে। অশ্লীল কোথাকার! ভাই আপনার আইডিয়া শুনে যখন দানবী সাহেব চুপ মেরে গেলেন, ভাবলাম বোধহয় কাজটা হাতছাড়া হয়ে গেল। এই জন্য ভাবলাম যে ভাই আইডিয়াটা দেই, যদি কাজটা পাওয়া যায়। তুমি এসব ছোট ভাবনা কেন ভাবতে যাবে? আমি ওখানে উপস্থিত, আমি থাকা অবস্থায় কাজ হাতছাড়া হয়ে যাবে এত সহজ? সে যদি তোমাকে প্রশ্ন করতো যে আর কোন নতুন আইডিয়া আছে কিনা, তুমি আমাকে দেখিয়ে দিতে, বলতে জি স্যার এখানে আইডিয়ার গোডাউন আছে। তুমি কি জানো তোমার এই একটা কথার জন্য অন্তত 50 লক্ষ টাকা আমরা লস খেলাম? সে তো খুশি হয়ে বলছিল যে 25 কোনো ব্যাপার না, আপনাদেরকে আমি ডাবল করে দেবো। সে তো এটাও বলতে পারতো যে রিডাবল করে দেবো। একটা শব্দ চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। শোনো সুমন, 50 লক্ষ টাকা পেয়ে যাচ্ছি, এটা শুনে আবার তুমি ভেবো না যে অনেক বড় লোক হয়ে গেছো। ভাই 50 লাখ টাকা তো অনেক টাকা। মানে ধরেন এই 50 লাখ টাকা যদি ভাগ করি, 25 লাখ টাকা আপনি পাবেন, 25 লাখ টাকা আমি পাবো, তার মানে তো আমি বড় লোকই হয়ে গেছি। 25 লাখ আমার, 25 লাখ তার, পুরো টাকাটা যদি দুজন ভাগাভাগি করে নিয়ে যাই, সংবর্ধনার কি হবে যেটা বিক্রি করে আমরা টাকাটা পাচ্ছি? ও সরি ভাই, সরি, আমি আসলে হিসাবটা করতে পারিনি। তা ভাই সংবর্ধনা করতে যদি 10 লাখ টাকা খরচ হয়, 40 লাখ টাকা তো থাকবো, ওইখান থেকে তো ধরেন আপনি 20 লাখ পাবেন, আর 20 লাখ তো আমি পাবো, তাও তো কম না ভাই। বাবা বাবা, কি সরল আর সৌন্দর্য! 20 লাখ 20 লাখ, একজন ঠেটা সাহেব যে ওখানে বসে আছে তার হিসাব মাথা থেকে ডিলিট করলে চলবে? ও আপনি পিএস সাহেবের কথা বলতেছেন? ইয়েস। জি জি ভাই, ওনারা তো আসলে কিছু টাকা দিতে হইব। কিছু টাকা তোমাকে দিতে হবে না, পুরো 5 লাখ উনি কেটে রেখে তারপরে আমাদের হাতে দেবে। তার মানে আমাকে 35 লাখ টাকা টিকবো, তাও তো ভাই কম না, 17.5 লাখ টাকা ভাগে পাবো। এই ছেলে 50-50 হিসাব তুমি মাথা থেকে ডিলিট করো তো, অসুবিধা নেই, পুরো 5 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দেবো, বাদ বাকি আমি নিচ্ছি। ওকে চলো। না ভাই, আপনি এত বৈষম্যর কথা কেন বলতেছেন? আর তাছাড়া কাজটা কে আনছে? কাজটা তো আমি আনছি নাকি? হ্যাঁ, মজুরি তো মাথায় করে মাটি এনে ফেলে, সে কত পায়
200 টাকা। সিমেন্ট দিয়ে ইট গেথে গেথে 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং কে তোলে রাজমিস্ত্রি, সে কত পায়? মাত্র 500 টাকা। কিন্তু ওই বিল্ডিং এর ডিজাইনটা এসি রুমে বসে একটু আঁকাঝুকা করে ইঞ্জিনিয়ার সাহেব নেয় 5 লক্ষ টাকা। এখন তুমি যদি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দিন মজুর হয়ে নিজেকে তুলনা করো তাহলে তো মুসিবত। ভাই আমি কোনো তুলনা করতেছি না, কিন্তু আপনার এই যুক্তির সাথে আমি একমত না। আমার ভাগের অর্ধেক টাকা আমার দিতে হইব, বাস শেষ। বুঝতে পেরেছি, টাকার গন্ধ পেয়ে নাক ফুলে ডোল হয়ে গেছে। সমস্যা নেই, একটা নতুন পাঞ্জাবি কিনবো আমার টাকা দিয়ে, সেটা তোমার। চলো চলো চলো। ভাই আমার কোনো পাঞ্জাবি টাঞ্জাবি লাগবো না, আপনি আমার ভাগের 17.5 লাখ টাকা আমার বুঝাই দিবেন, তা না হলে আমি আপনার সাথে নাই। আপনি একা কাজ করেন। এই বোকা ছেলে, সামনে তোমার বিয়ে না? জি। তোমার বিয়ে উপলক্ষে একটা টেলিভিশন একটা ফ্রিজ দিলে তোমার 50,000 টাকা বের হয়ে যাবে। চলো 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 চলো। ভাই আমার টিভি ফ্রিজ লাগবে না, আমার ভাগের টাকা দিয়ে আমি টিভি ফ্রিজ নিজে কিনে নিবো। আপনি আমার ভাগের টাকা আমার বুঝাই দিবেন। চলিতেছে সার্কাস। ওরে আমার জাদু শোনা ইচ্ছে পাকা ছোট ভাই, তোমার মনোভাব আমি বুঝতে পেরেছি। তোমার বউকে খুশি না করলে তুমি কিছুতেই খুশি হবে না। অসুবিধা নেই, 1 ভরি সোনা দিয়ে তোমার বউকে আমি গহনা বানিয়ে দেবো আমার টাকা দিয়ে, আমার টাকা। ভাই আমার কোনো গহনা চাই না। তুমি অন্তরি বয়ে রয়েছে, যাও নাই কে? কোথায় যাব, আমার তো অফিস আবার শেষ হয় নাই। না আমি মনে করলাম যে তুমি আবার তোমার বসের লগে লাঞ্চ উঞ্চ করতে গেলা কিনা। ও বস তো নাই, বাইরে গেছে। কই গেছে? সেটা তো জানি না, উনি বললেন অনেক টেনশনে আছে বলে চলে গেলেন। আমি যে তোমার এই ওয়ারেন্টের কথা কয়ে দিচ্ছি, তুমি আবার ওটা কয়ে দাও নাই তো? না না ভাইয়া, ওয়ারেন্টের কথা আমি বলি নাই। না না ভালো করছো, সব কথা কিন্তু বসরে কম যাবো না। কুলে মনে করো যে তোমার বস একটু সবিন দইব না। আর তুমি তো অনেক চাকরি করতেছো, যেই কয়দিন আছো সেই কয়দিন তুমি সহি সালামতে থাকো। আব্দুল কুদ্দুসের কথা কইতেছো, পাশা নাম নিয়ে চলে। পাশা পাশা পাশা। তো কি হয়েছে, পাশা কি করছে? আরে তুই কথা করছিস কি জন্য? অফিসিয়াল কাজে বাইরে গেছিলাম, অফিসের কাজ বাইরে থাকতে পারে না। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক। টাকা পয়সা দিয়ে একটা বুঝ দিছি, মনে করো যে আজকে রাইতের মধ্যে মামলা খালাস হয়ে যাব। ভাইয়া কোন মাতারি, কিসের মামলা? আরে বাদ দাও তো এইসব জিনিস, আমার কইতেও তো সমিন্দা লাগে, বাদ দাও। ভাইয়া প্লিজ বলেন না কি হয়েছে, আমার খুব জানতে ইচ্ছা করছে। আরে মাইয়া তুমি তো দিয়ে একেবারে জোকের লাহানা মানে চেপা ধরছো। আচ্ছা হুনো তেলে, তোমার এর আগে কইছি না যে ওর বাড়িতে একটু কাজের মানুষ লয় ঝামেলা আছে। জি জি। তো মনে করো যে এই মাতারি তার বাড়িতে আসিল, এইটা একটু বেশি সময় আছিল। যতদিন ওই বাড়িতে আসিল ততদিন কিন্তু কোনো ঝামেলা হয় নাই। মগর তোমার বসে যেদিন ওরা খেদায় দিচ্ছে ওই দিনই মাতারি গিয়া করছে মামলা। মামলাটা কি ভাইয়া? কি এর মামলা তোমারে কেমতে কই, বরং ওই ডাক্তারি কাগজপত্র সার্টিফিকেট দেখা যা মনে হয়েছে এটা একটা ডেলিভারি কেস। কিসের ডেলিভারি? আর বাদ দাও না, যা কইছে বহুত কয়াল আছে, একটু বেশি কইতে আমার শরম লাগবো। আর তাছাড়া হ্যার কোনো ইজ্জত থাকতে না পারে, আমার তো আছে। জি ভাইয়া আপনার কথা মিলে যাচ্ছে। আমি স্যারকে কাজের মেয়ের কথা জিজ্ঞেস করেছিলাম, স্যারের মুখটা একটু কালো হয়ে গেল, তারপর স্যার উঠে চলে গেলেন। হ্যাঁ কয় কি তুমি ওর আবার কাজের মায়া লইয়া প্রশ্ন করছো? না না ভাইয়া আমি ডিটেইল কিছু বলি নাই, ওই এমনি একটু টোকা মেরে দেখলাম। এইসব টোকাটোকি বন্ধ করো। অহন তোমার খালি একটাই টোকা, সেটা হইতাছে পাসপোর্ট। পাসপোর্টটা হয়ে গেলে মনে করো যে তুমি ডাইরেক্ট একেবারে আকাশ পথে। জি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল আপনার কাছে। প্রশ্ন করবো করে আলা। আমি যেদিন প্রথম এই অফিসে আসলাম সেদিন স্যারের আরেক বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। চেহারার ডাইসটা আপনার সাথে মিলে, আপনি কি ওনাকে চিনেন? ওই যে এনজিও আছে, অনেক বড় লোক, বনানীতে থাকে। আমার মতো চেহারার ডাইস নাম কইছে নি? নামটা যেন কি বলেছিল ভাইয়া, আমি তো ভুলে গেছি। আমার মতো চেহারার ডাইস বুঝে পারছি আব্দুল কুদ্দুসের কথা কইতেছ, পাশা নাম নিয়ে চলে। পাশা পাশা পাশা। তো কি হয়েছে, পাশা কি করছে? না স্যার বললো ওনার সাথে নাকি আপনার শত্রুতা, আপনি আসলে নাকি উনি আসেন না, উনি আসলে আপনি আসেন না, ডাকুমরা সম্পর্ক। ঠিকই কইছে। আসলে তোমার বস আপনি খারাপ হইলেও বন্ধু ভালো আছে। সালাম বস। ওয়ালাইকুম সালাম। এই তুই এখানে কি করিস? তোমার গুণ গাইতেছিল বন্ধু, গুণ গাইতেছিল। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আমি এদিকে আমার সময় কাটালাম, আমি কিছুক্ষণ পাখির এখানে বসে চা খাই, তারপর তোমার এখানে আসি, আবার পাখির এখানে যাই, কিন্তু তোমার কোনো খবরই নেই।
আরে তুই কথা করছিস কি জন্য? অফিসিয়াল কাজে বাইরে গেছিলাম, অফিসের কাজ বাইরে থাকতে পারে না। আরে বাবা কাজ থাকবে না কেন? কাজ তো সবারই থাকে, আমারও কাজ ছিল। তুমি একটু বইলা গেলে পারতা না? গেছিলা কোথায়?